ভেরি গুড আফটারনুন সবাইকে। আজকে 15 সেপ্টেম্বর 2021 বুধবার। আমাদের থার্ড সেমিস্টারের ক্লাস আজকে। আমরা আমাদের অনলাইন ক্লাস বেশ কিছুটা এগিয়ে এসেছি। হয়তো সব দিনের ক্লাস আমাদের পক্ষে রেকর্ডিং মোডে করা সম্ভব হয় না ডিউ টু নেটওয়ার্ক ইস্যু, তাই আমরা মাঝে মাঝে কিছু ক্লাস আমরা রেকর্ডিং করার চেষ্টা করি। তার মধ্যে আজকের ক্লাসটি একটি। যে পেপার আজকে আলোচনার বিষয়বস্তুর মধ্যে আমাদের তা রাইজ অফ মডার্ন ওয়েস্ট, সিসি পেপার 6। আমরা এই পেপারে প্রাথমিক পর্বের আলোচনা প্রায় আমরা শেষ করে নিয়ে এসেছি। আজকে সে প্রাথমিক পর্বের আলোচনার রেস ধরে নবজাগরণের যে ক্ষেত্র, সেই আলোচনাটা আজকে আমাদের হবে। আমরা আগের দিন আলোচনা করেছি নবজাগরণ ইটালিতে, ফ্লোরেন্সে কেন সেখানে দেখা দিল। আমরা তার ভৌগোলিক কারণের ব্যাখ্যা করেছি, আমরা আর্থ সামাজিক কারণের ব্যাখ্যা করেছি। যে তৎকালীন সময়ে ইটালির ফ্লোরেন্স নগর, সেখানে তার যে কন্ডিশন, তার পরিস্থিতি, সবকিছুই নবজাগরণকে বা রেনেসাঁকে একটা রাইজ আপ করেছে। নবজাগরণ মানে নতুন ভাবে জেগে ওঠা। এবার সেই নবজাগরণের প্রভাব যেমন ব্যক্তি মানুষের উপর পড়েছিল, তেমনই ভাবে সামগ্রিক সমাজের উপরও তার প্রভাব কিন্তু যথেষ্ট পড়েছে। আমাদের প্রথম আলোচনায় আজকে আমরা সাহিত্যে নবজাগরণের প্রভাব। সাহিত্যের কথায় যখন আমরা চলে আসি, তখন স্বভাবতই আমরা যদি আমাদের বাংলা সাহিত্যের আলোচনাকে এখানে একবার তুলনামূলকভাবে চিন্তা করে দেখি, তাহলে সেখানে আমাদের সবার আগে যে মানুষটির নাম চলে আসবে তা হচ্ছে রবীন্দ্রনাথ। কারণ আমরা আমাদের পশ্চিমবঙ্গে এমন কোনো মানুষ নেই যে জীবনে রবীন্দ্রনাথের কাব্য প্রতিভার ছোঁয়া পায়নি। এমন মানুষ পাওয়া দুষ্কর। গোটা পৃথিবীতেই প্রচুর মানুষ যারা রবীন্দ্র প্রতিভার স্বাদ নিয়েছেন, বিভিন্ন কবিতা, বিভিন্ন গান তার মাধ্যমে। আজও রবীন্দ্রসঙ্গীত আমাদের সবসময়ের একটা ভালো লাগার। এই সাহিত্য একটা দেশ কাল ভেদে অন্যরকম প্রভাব বিস্তার করে মানব জীবনের ক্ষেত্রে। ইউরোপের যে সময়কার আলোচনা আমাদের করা হয়েছে, সেই মধ্যযুগ থেকে আস্তে আস্তে আধুনিক যুগে রূপান্তরে সেই কাল পর্বে, তখন এই নবজাগরণ বা নতুন ভাবে জেগে ওঠা সেই মানুষ, তাদের দ্বারা সৃষ্ট যে সাহিত্য, সেটা আস্তে আস্তে কিন্তু মানুষের বিভিন্ন ক্ষেত্রগুলোতে প্রভাব বিস্তার করেছে। নবজাগরণের সাহিত্যের মূল বিষয়বস্তু মানুষ, বস্তু জগৎ এবং প্রকৃতি। মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, ব্যথা বেদনা, আশা আকাঙ্ক্ষা, পাওয়া না পাওয়া, গাছপালা, পশু পাখি, নদ নদী, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, এভরিথিং, সবকিছুই কিন্তু আস্তে আস্তে সেই সাহিত্যের স্থান পেয়েছে। এবার আমরা নবজাগরণের যে কেন্দ্রভূমি, সেই ইটালিকে নিয়ে যদি আলোচনা করি, এই সাহিত্য চর্চা প্রথমে কিন্তু শুরু হয়েছিল ইটালিতে এবং তারপর আস্তে আস্তে তা ছড়িয়ে পড়ে সমগ্র ইউরোপে। নবজাগরণ ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল বা ছড়িয়ে পড়েনি তা বিতর্কের বিষয়, কিন্তু কলকাতার বৌদ্ধিক সমাজে এই নবজাগরণের কিন্তু প্রভাব অবশ্যই পড়েছে। বিতর্কের অবকাশ থাকতেই পারে। ইটালির নবজাগরণের অন্যতম পুরোধা ছিলেন মহাকবি দান্তে আলিঘি। ল্যাটিন ভাষার সাহিত্যেও উনি সৃষ্টি করলেও তার মাতৃভাষা টাস্কানের রচনার পক্ষপাতী ছিলেন।
এই মাতৃভাষায় রচনার পক্ষপাতে আমাদের আরেকজন মনীষী ছিলেন, তিনি হচ্ছেন আচার্য প্রফুল্লচন্দ্র। উনি কিন্তু তার বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে বা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বারবার মাতৃভাষার কথা কিন্তু বলেছেন। এই টাস্কান ভাষা, যে ভাষায় মহাকবি দান্তে রচনার পক্ষপাতী ছিলেন, এই টাস্কান ভাষা থেকে আধুনিক যে ইটালি ভাষা, তার রচিত ডিভাইন অ্যান্ড কমেডি ইটালির বা ইটালীয় ভাষায় এক অমর সৃষ্টি। আমরা এই পর্বে এই ধরনের কিছু সাহিত্যিক এবং তাদের রচনার নামগুলো আমরা জানার চেষ্টা করব। হয়তো প্রত্যেকটি রচনার বৃহৎ বিবরণ দেওয়া সম্ভব নয় আমাদের এই সীমিত সময়ের ক্লাসে, কিন্তু এই প্রত্যেকটি সাহিত্য সেই সময়কার মানব জীবনকে নবজাগরণের বিস্তার, নবজাগরণের ক্ষেত্রে নতুনভাবে ভাবতে সাহায্য করেছে। সর্বোপরি এই দান্তে আলিঘিরি, তাকে ইটালীয় নবজাগরণের অগ্রদূত বলা হয়েছে, তার রচনাকে বলা। এবার ফ্লোরেন্সের অধিবাসী ফ্রান্সিসকো পেত্রা, উনি ছিলেন মানবতাবাদের প্রবর্তক এবং এই যুগের সর্বশ্রেষ্ঠ মনীষী। তিনি সনেট বা চতুর্দশপদী কবিতার জনক হিসেবে পরিচিত। এটা খুব, যে পেত্রাক সনেটের প্রতিষ্ঠাতা। ইটালীয় মনীষীদের মধ্যে তিনি সর্বপ্রথম প্রাচীন গ্রিক এবং ল্যাটিন সাহিত্য, সংস্কৃতি এবং শিল্পের মূল্য বুঝতে পারেন এবং জনগণের মধ্যে তা প্রচারে ব্রতী হন। তিনি রিয়ালাইজ করেন যে প্রাচীন সেই গ্রিক এবং ল্যাটিন সাহিত্য মানব জীবনের উপর কি প্রভাব বিস্তার করতে পারে। উনি সেই রিয়ালাইজেশন থেকে সেই প্রাচীন সাহিত্যকে আধুনিক ভাবে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন। তিনি হোমারের ইলিয়াড এবং ওডিসি কাব্যের ল্যাটিন অনুবাদ করেন। তার কারণ, ল্যাটিন ভাষা যদি অনুদিত না হয় তাহলে বাকিরা তেমন ভাবে কিন্তু সেটা পড়ার জায়গায় থাকতে পারে। তাই ল্যাটিন ভাষা। রাধিকা, তোমার স্পিকারটাকে অফ করে দাও। তোমার হ্যাঁ। এরপর ইলিয়াড ওডিসির অনুবাদ, তার বিখ্যাত হচ্ছে সনেট টু লরা, সনেটস টু লরা। তার রচনায় জগৎ, জীবন, প্রকৃতি, মানুষ এবং মানব প্রেমের কথা আছে। পরলোক নয়, ইহলোকই তার রচনার মুখ্য বিষয়। সেই সময় নবজাগরণ পূর্বে মানুষের পরলৌকিক চর্চা, মানে মৃত্যুর পরে মানব জীবনের চর্চাই ছিল মুখ্য বিষয়। ধর্মচর্চার প্রধান উদ্দেশ্য ছিল মৃত্যুর পরে স্বর্গলাভ। মানুষ তার ইহলৌকিক জীবন, যে জীবনটা মানুষ অতিবাহিত করছে, সেই জীবনের প্রতি তাদের খুব একটা মোহ মায়া কখনোই কিন্তু খুব একটা প্রকাশ পেত না। তার প্রকাশ না পাওয়ার কারণ যে তারা সেই সময়কার চার্চের দ্বারা নিয়ন্ত্রিত সমস্ত রকম ভাবে তারা চলার চেষ্টা। কিন্তু মানবতাবাদ, নবজাগরণ মানুষকে নতুন ভাবে ভাবতে শিখিয়েছে। মানুষকে ইহলৌকিক জগৎ, যে জীবনটা মানুষ পেয়েছে, সেই জীবনটা সম্পর্কে লিখতে, সেই জীবন সম্পর্কে জানতে উদ্বুদ্ধ করেছে। তিনি প্রাচীন পুরাতত্ত্বের চর্চা করতেন। এর ফলে প্রাচীন মুদ্রা, শিলালিপি, পুঁথিপত্রে অনুসন্ধান এবং গবেষণা বৃদ্ধি পায়। তিনি বহু কষ্টে, এমনকি কিছু কিছু জায়গায় নিজের জীবন বিপন্ন করে উনি প্রায় 200 গ্রিক ও ল্যাটিন পাণ্ডুলিপি সংগ্রহ করেন। পাণ্ডুলিপি মানে যেগুলো হাতে লেখা বই বা পুস্তক। এগুলোর মধ্যে বিখ্যাত রোমের সিসেরোর পত্রাবলী, এটা উনি উদ্ধার করেন। বিখ্যাত ঐতিহাসিক উইল ডুরান্ট, যিনি হিস্ট্রি অফ সিভিলাইজেশনের জন্য বিখ্যাত, তাকে নবজাগরণের জনক বা ফাদার অফ রেনেসাঁস বলে অভিহিত করেছেন। তার মতে
পেত্রাক ছিলেন প্রথম মানবতাবাদী চিন্তাবিদ এবং তিনি প্রথম মানুষের জীবন দিয়ে সাহিত্য সৃষ্টির অধিকার তিনি প্রথম ঘোষণা করেন। যে একটা সাহিত্য, সেই রচনার মূল থিম একটা হিউম্যান হতে পারে, এই কনসেপ্ট পেত্রাক প্রথম এস্টাবলিশ করেন। পরবর্তীতে পেত্রাকের শিষ্য, আমি কিন্তু যাদের নাম বলছি তারা মূলত ইতালি এবং ফ্লোরেন্স থেকে। পরবর্তীতে পেত্রাকের শিষ্য, তার নাম হচ্ছে বোকাচ্চিও, গিওভানি বোকাচ্চিও। উনি ইটালির গদ্য সাহিত্যের জনক হিসেবে স্বীকৃত। আমরা খুব সকলেই জানি গদ্য এবং পদ্যের যে তফাৎ। তার রচিত ডেকামেরন নামক জীবনমুখী কাব্যগ্রন্থটি ইটালির গদ্য সাহিত্যের উৎকৃষ্ট নিদর্শন। এটি তার রচিত 100টি গল্পের সংকলন, সেই ডেকামেরন। এই গ্রন্থে তিনি একদিকে সমাজের নানা কুসংস্কার, যাজক এবং অভিজাতদের দুর্নীতি, অপরদিকে সহজ সরল মানুষের আনন্দ, ভালো লাগা, প্রাকৃতিক সৌন্দর্যের কথা বিবৃত করেছেন। আমরা এই সহজ সরল জীবনের মাঝে যে একটা আনন্দ আছে, সেই আনন্দকে মাঝে মধ্যে ভুলে যাই। কখনো খুব সকালে উঠে ঘাসের ওপর শিশির বিন্দুকে দেখা, বা চারদিকে গাছের পাতার মধ্যে হালকা ভাবে সেই শিশিরগুলো জমে থাকা, সকালে সূর্যের নরম আলোয় তা একটা অদ্ভুত মায়াবী পরিবেশ সৃষ্টি করে। সেটা আমাদের ঘরের পাশেই পরিবেশটা হতে পারে, এটা আমরা দেখার চেষ্টা থেকে বিরত থাকি। কিন্তু বোকাচ্চি এই বিষয়গুলোকে জোর দিয়েছেন যে খুব সাধারণ বিষয় যা আনন্দের উদ্রেক করতে পারে, সেটার প্রতি উনি জোর দিয়েছেন। খুব সহজে সাধারণ মানুষ আনন্দ লাভের ক্ষেত্রগুলোকে উনি বলেছেন। তিনি তার অনুরোধে পেত্রাক ইলিয়াড এবং ওডিসি দুটি ল্যাটিন ভাষা অনুবাদ করেছেন। তিনি প্রাচীন যুগের ভূগোল বিষয়ের উপর একটি গ্রন্থ রচনা করেছিলেন। সেই সময়ে যারা নবজাগরণের যারা প্রণেতা, তারা মাল্টিভেরিয়াস সাবজেক্টের উপর তারা কিন্তু লেখার চেষ্টা করে। অপর আরেকজন হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি, কৃতি নাট্যকার, ঐতিহাসিক, কবি, রাজনীতি। তিনি হচ্ছেন নিকোলো ম্যাকিয়াভেলি। তার দি প্রিন্স নামক রাজনীতি বিষয়ক গ্রন্থের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। এই গ্রন্থটি ইটালীয় ভাষায় রয়েছে। মনে রাখতে হবে সেই সময় ল্যাটিন ভাষা, ইটালি ভাষা, এই ভাষাগুলো সমাজের উচ্চবর্ণের ভাষা হিসেবে বিবেচিত। তিনি তার জন্মস্থান ফ্লোরেন্সে নেতৃত্বে এক ঐক্যবদ্ধ ইটালির স্বপ্ন দেখতেন। ফ্লোরেন্সের সক্রিয় রাজনীতিবিদ ম্যাকিয়াভেলি বুঝেছিলেন যে শক্তিশালী শাসকই সুশাসনের ভিত্তি, এবং এই শক্তিশালী শাসকের অধীনেই ইটালির স্বাধীনতা এবং ঐক্য অর্জিত হবে। উনি যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন অনেক পরবর্তীতে বাস্তবায়িত হয়েছিল ম্যাৎসিনি, কাভুর, গ্যারিবোল্ডির হাত ধরে স্বাধীন ঐক্যবদ্ধ ইটালি। তিনি তার দি প্রিন্স নামক গ্রন্থে কথাগুলো বলেছিলেন। বহু যুগ আগে তিনি তার স্বপ্নের কথাগুলো ব্যক্ত করেছিলেন। ইন্ডিপেন্ডেন্ট ইটালি। তার মতে রাজনীতির ক্ষেত্রে ধর্ম, নৈতিকতা বা ন্যায় অন্যায় বলে কিছু নেই, তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা। আমরা খুব সংক্ষেপে যেমন ইটালির কথাটা আলোচনা করলাম, তেমনি ভাবে যখন আল্পস পর্বতমালা ছাড়িয়ে এই নবজাগরণের প্রভাব ইউরোপে ছড়িয়ে পড়েছিল, তখন এই ইউরোপে বিশেষ করে ফ্রান্স, নেদারল্যান্ড, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড প্রভৃতি দেশেও এই নবজাগরণের কিন্তু একটা আলাদা ধারা ছড়িয়ে পড়েছে। ফ্রান্সে সেই মধ্যযুগের ফ্রান্সে সেই সময় ট্রুবাদুর নামে একদল ভ্রাম্যমান গীতি কবি আবির্ভাব হয়। যারা ভ্রাম্যমান মানে যারা ঘুরে 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 ঘুরে, আমাদের যেরকম বাউল শ্রেণী ছিল যারা
ঘুরে ঘুরে বাউল গান করে গ্রামে গঞ্জে মানুষকে বিভিন্ন ঈশ্বরের কথা বা বিভিন্ন নৈতিকতার কথা প্রচার করত, তেমন ভাবে ট্রুবাদুর। দেখো, আজকে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা ভীষণভাবে ডিজিটালাইজড হয়ে যাচ্ছি। আমাদের প্রাত্যহিক জীবনে ডে বাই ডে ডিজিটালাইজড ইনস্ট্রুমেন্টের ব্যবহার বেড়ে চলেছে। আমরা যত ডিজিটাল ইনস্ট্রুমেন্ট তার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি, এবং বলতে দ্বিধা নেই যে ক্লাস হচ্ছে সেই ক্লাসটাও সেই ডিজিটাল মাধ্যমেই হচ্ছে। তাহলে যেখানে জীবনের এতটা অংশ আমাদের ডিজিটালাইজড ভাবে চলছে, কিন্তু আজকের থেকে 100 বছর আগে, 200 বছর আগে শান্ত সেই গ্রামগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি, সেই গ্রামের সেই মানুষের শান্ত জীবনে সেখানে সেই বাউল শ্রেণী হোক বা সেখানে অন্য ধর্মাবলম্বী শ্রেণীর সেই সন্ন্যাসী হোক, তারা গ্রামের মধ্যে দিয়ে তারা চলেছে, এক এক গ্রামে কিছুদিন অতিবাহিত করে আরেক গ্রামে চলে যাচ্ছে, এবং তারা সেই গ্রামে থাকাকালীন তারা বিভিন্ন গীতির মাধ্যমে, কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে সমাজের বিভিন্ন ভালো দিকগুলোকে উন্মোচন করার চেষ্টা করছে। তারা নৈতিকতার সন্ধান দিচ্ছে, তারা সম্মান, তারা সম্ভ্রম, এই বিষয়গুলোর মানুষকে পাঠদান করছে। Because that time there's no television, no internet connection. সেই চারণ কবি যারা বিভিন্ন ভাবে ইংল্যান্ডে বা ফ্রান্সে তারা ট্রুবাদুর নামে পরিচিত ছিল, তাদের এই গীতি কবিতার মাধ্যমে তারা গির্জা এবং যাজকদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন। তারা সেই মানুষগুলোকে এই গীতি কবির মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করছে যে যাজক বা গির্জাতে ঈশ্বরের আরাধনায় যেখানে মূল কথা হওয়া উচিত, তার পাশাপাশি কি সমস্যা সেখানে দেখা দিয়েছে। গির্জা তাদের ধর্মচ্যুত করলেও তারা তাদের মতাদর্শ থেকে বিচ্যুত হন। ট্রুবাদুররা যখন এই কাজটা করছিল, তখন গির্জা তাদের বললো যে না, তোমরা খ্রিস্টান ধর্ম জগতের সাথে তোমরা সম্পর্কহীন, তোমাদের খ্রিস্টান জগৎ কোনোভাবেই আর তোমাদের সাথে সম্পর্কযুক্ত নয়। তবুও কিন্তু তারা তাদের মতাদর্শে, তারা যে কাজটা করে যাচ্ছিল ধর্মচ্যুত হয়ে, তারা কিন্তু সেই কাজ বন্ধ করেনি, তারা চালিয়ে গিয়েছে। ফরাসি লেখক এবং চিকিৎসক ফ্রাঁসোয়া রেবেলিয়াস প্রথম জীবনে একজন ধর্মযাজক ছিলেন এবং তিনি দীর্ঘদিন মঠে জীবন কাটান। তা সত্ত্বেও তিনি সর্বপ্রকার অন্ধবিশ্বাস, কুসংস্কার এসবের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছে। তার বিখ্যাত রচনা গারগান্টুয়া বা প্যান্টাফগ্রুয়েল গ্রন্থে তিনি সমস্ত অনাচারের, গির্জার অনাচারের বিরুদ্ধে তীব্র বিদ্রুপ তিনি লেখনীর মাধ্যমে প্রকাশ করেছেন। এগুলো কেন হয়েছে? এই যে গির্জার দুর্নীতির বিরুদ্ধে তাদের লেখনীগুলো জেগে ওঠা, তার একমাত্র প্রভাব হচ্ছে নবজাগরণ। নবজাগরণের প্রভাবে এই সমস্ত ক্ষেত্রগুলোতে মানুষের যে চিন্তা ভাবনা তা আস্তে আস্তে বিকশিত হয়েছে, মানুষ নতুন ভাবে চিন্তা করার শক্তি হয়েছে। আমরা যদি ইংল্যান্ডের দিকে তাকিয়ে দেখি, ইংল্যান্ডে ইংরেজি ভাষার মানবতাবাদী এবং জীবনমুখী সাহিত্য রচনার ক্ষেত্রে উইলিয়াম ল্যাম্বল্যান্ড এর নাম উল্লেখযোগ্য। তার রচিত কৃষক পিয়ার্সের স্বপ্ন একটি উল্লেখযোগ্য কবিতা। এই যে কৃষক পিয়ার্সের স্বপ্ন, there's a farmer, এবং এই ফার্মারের যে ড্রিমস, সেটা হচ্ছে তার বিষয়বস্তু। একটা সাধারণ মানুষ তার জীবনের চাওয়া পাওয়ার স্বপ্ন কি হতে পারে সেটা উনি তার সাহিত্যের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। তার কারণ উনি নবজাগরণের কনসেপ্ট দ্বারা প্রভাবিত, উনি সাধারণ মানুষের চিন্তা ভাবনাকে আস্তে আস্তে বিস্তার লাভ করছেন। এই কবিতার মাধ্যমে তিনি প্রথম সর্বহারা শ্রেণীর, কৃষক শ্রেণীর দুঃখ দুর্দশা তুলে ধরেন এবং সেই দুঃখ দুর্দশার মাধ্যমে সামন্ত শ্রেণীর মূলে কুঠারাঘাত করে কৃষকদের মুক্তির পথ দেখান। জিওফ্রে চসার আরেকজন ইংল্যান্ডের কবি, যিনি ছিলেন শেক্সপিয়ার পূর্ব ইংল্যান্ডের
একজন সর্বশ্রেষ্ঠ কবি। ইংরেজি কাব্যের জনক নামে উনি পরিচিত। বলা হয় যে তার হাতেই ইংরেজি ভাষার সূচনা বা ইংরেজি ভাষার যে পরিব্যাপ্তি সেটা জিওফ্রে চসারের মাধ্যমে। তার রচিত ক্যান্টারবেরি টেলস এর মানুষের প্রতি তীব্র ভালোবাসা, মানুষের স্বাধীন চিন্তার প্রবণতা, গির্জা বা পাদ্রীদের প্রতি সাধারণ মানুষের তীব্র বিদ্বেষ এবং মধ্যযুগীয় ইংল্যান্ডের নৈতিক অধঃপতনের চিত্র পাওয়া যায়। এই লেখকেরা তারা সমাজের তৎকালীন সময়ে ভালো দিক যেমন উল্লেখ করেছেন, ঠিক তেমন তার পাশাপাশি সমাজের খারাপ দিকগুলোকে তারা কিন্তু চেষ্টা করেছেন আস্তে আস্তে তুলে ধরা। ইংল্যান্ডের নবজাগরণ ইতিহাসে প্রখ্যাত আইনজ্ঞ, সাহিত্যিক, দার্শনিক, বৈজ্ঞানিক ও রাজনীতিবিদ স্যার ফ্রান্সিস বেকন এটি উল্লেখযোগ্য নাম। তিনি ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের মন্ত্রী ছিলেন। তিনি মধ্যযুগের শিক্ষা ধারাকে তীব্রভাবে আক্রমণ করেন। তিনি দৃঢ়ভাবে বলতেন যে একমাত্র যুক্তির দ্বারা প্রতিষ্ঠিত এবং পরীক্ষিত বিষয়গুলিকে গ্রহণ করা উচিত, অন্য কিছুকে নয়। তার এই যে চিন্তা ভাবনা বা তার যে বিষয়ের প্রতি তার যে বলার দৃষ্টিভঙ্গি, উনি দৃঢ়ভাবে সেটা বলার চেষ্টা করেছেন যে যুক্তি দিয়ে প্রতিষ্ঠিত বা পরীক্ষিত সেটাকেই সত্য বলে ধরে নেওয়ার চেষ্টা করতে হবে। তার রচিত প্রবন্ধাবলী এবং অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং নামক গ্রন্থটি সাহিত্য এবং বিজ্ঞানের ক্ষেত্রে উল্লেখযোগ্য সৃষ্টি। নামেই তোমরা বুঝতে পারছো, অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং মানে শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি ধারা কেমন হওয়া উচিত সেই সম্পর্কিত তার যে চিন্তা ভাবনা সেটাকে কিন্তু উনি বা প্রকাশ করেছেন। তাকে ইংরেজি দর্শনের আদি গুরু বলা। এরপর এডমন্ড স্পেন্সার আরেকজন ইংরেজ কবি, তাকে আধুনিক ইংরেজি কবিতার স্রষ্টা বলা হয়। তার বিখ্যাত মহাকাব্য হলো দ্য ফেয়ারি কুইন। এই কাব্য রূপকের মাধ্যমে তিনি ইংল্যান্ডের তৎকালীন রানী প্রথম এলিজাবেথের জীবন কাহিনীর প্রকাশন। এই যে ব্যক্তি কেন্দ্রিক সাহিত্য রচনার ধারা, এটা নবজাগরণের অন্যতম প্রভাব। পূর্বে ব্যক্তি কেন্দ্রিক সাহিত্য রচনার ধারা প্রায় নেই বললেই চলে, কারণ সেখানে ধর্ম এবং ঈশ্বর ছিল মূল উপজীব্য বিষয় সাহিত্যের। মানুষের জীবন সেখানে মূল উপজীব্য বিষয় হয়ে উঠতে পারেনি, কিন্তু নবজাগরণের প্রভাবে মানুষের জীবন কিন্তু সাহিত্যে ধরা দিয়েছে। এগুলো তার প্রমাণ। 16 শতকে রানী এলিজাবেথের রাজত্বকালে ইংল্যান্ডের সাহিত্য এবং শিল্প জগতের প্রভূত উন্নতি দেখা যায়। এলিজাবেথের রাজত্বকালে ইংল্যান্ডের ইতিহাসের সুবর্ণ যুগ নামে খ্যাত শিল্প সাহিত্যের দিক থেকে, কারণ এই যুগেই উইলিয়াম শেক্সপিয়ার এর আবির্ভাব হয়। আমরা সবাই এই নামটির সাথে কম বেশি পরিচিত। কেবল ইংল্যান্ডে নয়, তিনি পৃথিবীর একজন অন্যতম শ্রেষ্ঠ কবি এবং নাট্যকার হিসেবে স্বীকৃত। তিনি ম্যাকবেথ, হ্যামলেট, কিং লিয়ার, জুলিয়াস সিজার, মার্চেন্ট অফ ভেনিস প্রভৃতি 37টি নাটক রচনা করেন। এইসব নাটকে মানব জীবনের নানা আশা আকাঙ্ক্ষা, ব্যথা বেদনা, দেশপ্রেম এবং সমকালীন জীবনযাত্রার নিখুঁত চিত্র ফুটে উঠেছে। শেক্সপিয়ারের রচনাবলী সম্পর্কে যতই আলোচনা করি সত্যি কম পড়ে যাবে। এই শেক্সপিয়ারের রচনার যে ধারা, সেই রচনার ধারাকে ছাত্র সমাজের মধ্যে, বিশেষ করে লিটারেচার যারা ইংরেজি সাহিত্যের ছাত্র ছাত্রী, তারা দেশকাল ভেদে তারা কিন্তু শেক্সপিয়ারের রচনাবলী সবসময় পড়ার চেষ্টা করে। তাদের মধ্যে শেক্সপিয়ারের রচনাবলীর ধারা বা তার যে লেখন শৈলী তা কিন্তু আস্তে আস্তে তাদের মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা। সেই শেক্সপিয়ারের রচনা যে বিষয়, সেই বিষয়গুলো নবজাগরণের অন্যতম একটা প্রভাব, যে উনি সমকালীন জীবনযাত্রাকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন তার রচনার মধ্যে।
হয়তো এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো তৎকালীন সময়ে মানুষের কাছে নতুন ভাবে ধরা দিয়েছে চিন্তা ভাবনা নতুন খোরাক হিসেবে। এরপর আমরা চলে আসি স্পেন। স্পেনের কৃতি যোদ্ধা মিগুয়েল দা সার্ভেন্টিস ছিলেন একজন বিখ্যাত কবি, নাট্যকার এবং ঔপন্যাসিক। তার রচিত ডন কুইক্সোট বিশ্ব সাহিত্যের এক অমূল্য সম্পদ। এই প্রত্যেকটা নাম যে আমি বলছি, তোমরা আজকের ইন্টারনেটের যুগে এই বিষয়গুলো নিয়ে তোমরা যদি চর্চা করতে চাও, তোমরা সিম্পলি গুগলে গিয়ে শুধুমাত্র যদি মার্চেন্ট অফ ভেনিস বা জুলিয়াস সিজার বা কিং লিয়ার এই নাটকগুলো সম্পর্কে জানতে চাও, তোমাদের মানে উইকিপিডিয়া থেকে শুরু করে আরো অনেক সাইট দারুণ দারুণ খুব সহজ তথ্য এগুলো সম্পর্কে তুলে ধরবে। তোমরা যদি সার্ভেন্টিসের ডন কুইক্সোট সম্পর্কে জানতে চাও, সেটাও তোমরা খুব সহজে পেয়ে যাবে। জানার চেষ্টাটাকে তোমাদের আস্তে আস্তে করে অগ্রবর্তী ভূমিকায় নিয়ে যেতে হবে আজকে এই গ্লোবালাইজেশনের যুগে, ইন্টারনেটের যুগে। তথ্যের কোনো ধরনের আজকে কমতি নেই। একটা সময় যেটাকে বলা হতো, কিন্তু এখন ডিজিটাল ডিপোজিটরি এতটাই স্ট্রং হয়ে গেছে যে তথ্য ভান্ডার এত স্ট্রং যে তুমি যে কোনো বিষয়ে তোমার তথ্যের সমস্যা হবে, কিন্তু তোমার মধ্যে চাই আগ্রহ এবং তোমার মধ্যে চাই সেটাকে গ্রহণ করার ক্ষমতা, মানসিকতা। সেই ডন কুইক্সোট সেটাও বিশ্ব সাহিত্যের এক অমূল্য সম্পদ। এই উপন্যাসে মধ্যযুগের সামন্ততন্ত্র, অভিজাততন্ত্র, নাইটদের নিয়ে যথেচ্ছ বিদ্রুপ করা হয়েছে। অনেকের মতে এই গ্রন্থটি প্রথম আধুনিক উপন্যাস, নবজাগরণের প্রভাবেই হয়তো রচিত। নেক্সট, হল্যান্ড। হল্যান্ডের অধিবাসী বিখ্যাত ওলন্দাজ পণ্ডিত ডেসিডেরিয়াস ইরাসমাস ছিলেন উত্তর ইউরোপের সর্বশ্রেষ্ঠ মানবতাবাদী বা হিউম্যানিস্ট। তাকে মানবতাবাদীদের রাজপুত্র বলা হয় ইরাসমাসকে। গ্রিক, লাতিন এবং খ্রিস্টীয় সাহিত্য এবং দর্শনের সুপণ্ডিত এই ধর্মযাজক রাজতান্ত্রিক স্বেচ্ছাচারিতা এবং গির্জা ও জনজীবনের দুর্নীতিকে নিয়ে যথেচ্ছ ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। তিনি যুক্তিগ্রাহ্য বিষয় ছাড়া কিছু মানতে রাজি ছিলেন। ইন প্রেইজ অফ ফলি নামক গ্রন্থে তিনি গির্জা এবং যাজকদের দুর্নীতির কে তীব্র ভাষায় আক্রমণ করেন। এই কারণে তাকে ধর্ম সংস্কার আন্দোলনের প্রেরণাদাতা বলা হয়। এই আমাদের রিফরমেশন মুভমেন্ট নিয়েও আমাদের ক্লাস থাকবে। ধর্ম সংস্কার আন্দোলন তোমাদের কাছে একটি নতুন শব্দ, এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের থাকবে। এবং মার্টিন লুথার যে আন্দোলনকে একটা সাফল্য মণ্ডিত রূপ প্রদান করেছিল, সেই ধর্ম সংস্কারের ক্ষেত্রকে যারা বীজ বপনের বা ক্ষেত্রটা তৈরি করেছিল, ইরাসমাস তাদের মধ্যে একজন। ঐতিহাসিক ফিসার বলেন যে ভলতেয়ারের আগে ইরাসমাসের মতো কেউই ইউরোপকে প্রভাবিত করতে পারে। এই যে মনীষীদের নাম এখানে উল্লেখ করা হলো বা তাদের রচনা, এর বাইরেও বহু সংখ্যক রচনা আছে, বহু সংখ্যক মনীষীদের নাম আছে, কিন্তু সময়ের অভাবে আমরা হয়তো সব বিষয়কে আমরা তুলে ধরতে পারিনি বা আমাদের পক্ষে সম্ভবপর হয়নি। কিন্তু মানবতাবাদ বা হিউম্যানিজম, যেটা রেনেসাঁসের অন্যতম একটি প্রভাব, তা যেমন ভাবে ইউরোপের ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে, ইটালির ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে, মানব জীবনের শিল্পে যেমন প্রভাব বিস্তার করেছে, সাহিত্যে প্রভাব বিস্তার করেছে, বিজ্ঞান চর্চায় প্রভাব বিস্তার করেছে। আমরা আজকে সাহিত্যকে নিয়ে আমরা আলোচনা করলাম, আমরা হয়তো আমাদের আগামী ক্লাসে শিল্প এবং বিজ্ঞান নিয়ে আমরা আমাদের আলোচনা করব। আমি সকলের কাছে ধন্যবাদ আজকের এই সেশনে তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য। সকলকেই শুভেচ্ছা।